আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? 11 নম্বর পার্ট, তার মানে এর আগে আমরা 10টা পার্ট করেছি অধ্যায়ে পরিমিতির। আমরা জানি পরিমিতির অধ্যায়টা একটা বড় অনুশীলনী, 4টা ভাগে বিভক্ত, 16 1 2 3 4। আজ আমরা করব 16 4 এর সমস্যা সমাধান করব। 16 4 এর করেছিলাম একটু গণিতের ব্যাপারটা, তো গণিতটাকে একটু সহজভাবে চিন্তা করবা, একটু মজা নেওয়ার চেষ্টা করবা। আজ আমরা মজার গণিত দেখাই একটু এক মূল পাঠে যাওয়ার আগে। আমরা বিভিন্ন ধরনের সংখ্যার বর্গ করা শিখেছি, যেমন 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36। যদি বলে 5.5 এর বর্গ কত, অনায়াসে কিভাবে ক্যালকুলেশন ছাড়া বলে দিবা, বুঝো না? 5.5 5 সমস্ত 2 ভাগের 1, তার মানে এটা আমরা এভাবে লিখতে পারি 2 ভাগের 11, আবার লিখতে পারি 5.5। তার মানে আমরা লিখবো সরাসরি 5.5। এটা বর্গ কত? এটা বর্গ আমি লিখলাম 30.2। না কিভাবে, এটাকে আমি মুখস্থ করলাম? হ্যাঁ দেখো, মুখস্থ না, এখানে আমার এই যে দশমিকের পরে 5 আছে, 5 এর জন্য 5 5 25, দশমিকের পরে 25 লিখে দিলাম। 5 এর পরের সংখ্যাটা কত? 6, 5 6 30। সেটা এবার তোমরা একটা মনে করো 8.5, ঠিক আছে? তাহলে কত হবে? 8.5 এর বর্গ। তাহলে আমরা দশমিকের পরে 2 5 দিয়ে দিলাম আগেই, এই 5 5 25 দশমিকের পরের জন্য। এবার 8 আর 8 এর পরের সংখ্যা কত? 9, 8 9 72, তার মানে এটা 72.25। এবার তুমি আসো একটু বড় সংখ্যা, যদি মনে করো আমি 12.5 বর্গ বের করব, ঠিক না? তাহলে এখানে 12.5 বর্গ বের করার জন্য আমাদের কি করতে হবে? দেখো এই 5 এর বর্গ 0.25, তাহলে 12 আর 11, 12 আর 13, 12 13 গুণ করলে কত? 256। তার মানে এইভাবে আমরা কিন্তু পেয়ে থাকি কি যে কোনো সংখ্যার 12.5 11.5 13.5 কি বর্গ সহজে আমরা কি বের করতে পারি, ঠিক আছে? পুরো বর্গ ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা সাধারণত গুণ সংখ্যার বর্গ করা, যে কোনো সংখ্যার বর্গ এভাবে করে ফেলবা। আবার বলি, এই 0.5 এর জন্য 25, 0.25 0.25 0.25 0.5 এর জন্য বাম পাশে কি করবা? 8 এর পরের সংখ্যা 9, 8 9 72, 12 এর পরের সংখ্যা কত? 13, 12 13 গুণ করলে 256, 5 এর পরের সংখ্যা কত? 6 5 6 30। পারবা? ইচ্ছা করলে পারবা। তোমরা শুরু করে দাও, নিজেরা প্র্যাকটিস, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও ব্যাপারটা। তাহলে কি গণিতের এই মজাটুকু নিতে হবে, তাহলে তোমার কাছে গণিত ভালো লাগবে, বুঝছো? আজ আমরা পরিমিতি যে পাঠটা করব সেটা হলো, এবার মূল পাঠে চলে আসি। অবশ্যই আমার সাথে যারা এই মুহূর্তে চাঁদপুর অনলাইন স্কুলে জয়েন দিয়েছো, বা সম্মানিত ভিউয়ার যদি আপনারা কেউ থেকে থাকেন, বা সম্মানিত অভিভাবক, আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে, কোনো শিক্ষার্থী থাকলে তারা সেটা কি দেখতে পারে। আচ্ছা, ব্যালন বা সিলিন্ডার, ঠিক না? ব্যালন বা সিলিন্ডার, অবশ্যই ব্যালন দেখে মনে হয়েছে ছোটকালে তোমরা ঘুড়ি উড়াইতা, ঠিক না? সেই ঘুড়িটার নাটাইটা ছিল কি ব্যালন আকৃতি বা সিলিন্ডার আকৃতি, ঠিক না? এটা একটা ঘন বস্তু, কি ঘনবস্তু। ঘনবস্তু কাকে বলে মনে আছে না? যে বস্তু দৈর্ঘ্য বস্তা উচ্চতা আছে তাকে কি বলা হয়? ঘনবস্তু। আমাদের বিভিন্ন ধরনের ঘনবস্তু লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম, সমস্যা সমাধান করেছিলাম আয়তাকার ঘনবস্তু এবং বর্গাকার ঘনবস্তু নিয়ে। আয়তাকার ঘনবস্তু, বর্গাকার ঘনবস্তুকে আবার কি বলা হয়? ঘনক বলা হয়। দেখা যাচ্ছে এইটা আমার হাতে একটা কি আছে? একটা কি আছে? পাত্র আছে, একটা কৌটা আছে। এটা কি আমাদের? এইটা একটা ব্যালন বা সিলিন্ডার, ঠিক না? তাহলে এখান থেকে আমরা যদি দেখি
তাহলে এই পৃষ্ঠটা কি, এটা গোলীয় পৃষ্ঠ, বক্র পৃষ্ঠ। বেলনের এই পৃষ্ঠটা কি, এই তলটা বক্র পৃষ্ঠ। আবার এইটা আর এটা কি, এটা হলো আমাদের কি বৃত্তাকার মতো না, তাহলে এটা একটা বৃত্ত। তাহলে এখানে একটা বেলুনের কটা বৃত্ত থাকে, এই একটা বৃত্ত, এই একটা, উপরে দুইটা বৃত্ত। এটা বলে যদি বেলুনের ভূমির ক্ষেত্রফল বলে তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা অথবা এইটা ভূমির ক্ষেত্রফল। তো আমরা কি আজ এই বেলুনটাই আমরা বেলুনের সূত্রগুলো আমরা দেখাচ্ছি। সেটা যদি আমরা একটা বেলুন আঁকি বা বেলুন কাহাকে বলে বা সিলিন্ডার কাহাকে বলে, তাহলে কি বলবো, একটা আয়তকার, যেমন একটা আয়তকার আমরা যে চিত্রের মাধ্যমে দেখি, একটা আয়তক্ষেত্র আঁকলাম, ঠিক না? আয়তক্ষেত্রে কোনো অক্ষকে এক জায়গায় স্থির রেখে চারপাশে বেলুন বা সিলিন্ডার বলা হয়। মনে করো এই অক্ষটাকে আমি স্থির রাখবো, তাহলে এটা চারপাশে ঘুরালে কি হবে, এটা এই ধরনের একটা তাহলে এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা চার, তাহলে কি এই ধরনের একটা চিত্র বেলুনের, ঠিক না? তাহলে বেলুন এখানে একে বলে অক্ষরেখা, কি বলে, বেলুনের অক্ষ। আর এইটুক মানে এই অক্ষ, এটা হলো উচ্চতা। আর যে পাঁচটাকে আমরা এই যে যেটা, সেটা হলো সৃজক বলা হয়। যে অংশটা আমরা ঘুরোচ্ছি, এই আয়তকারের দুটো অংশ, একটা অংশ স্থির থাকবে, যে অক্ষ এটা স্থির থাকবে, আর বাকি অংশটা কি ঘুরলে, তাহলে এটা কি থাকবে, সৃজক থাকবে। এটাকে সৃজক বলা হয়। এবার আমরা আসি, দেখো এই বেলুনের কটা অংশ হচ্ছে, তাহলে দেখো এই বেলুনটা তিনটা অংশ হচ্ছে। একটা হলো এই উপরে বৃত্তের অংশটা, আর কি আছে, একটা আয়তাকার অংশ হচ্ছে, আরেকটা হলো আরেকটা নিচে আরেকটা বৃত্ত হচ্ছে। দেখো এটাকে যদি আমরা কি করি, এই অংশটাকে যদি কেটে দিই, আমাদের একটা, আমরা যদি একটা যন্ত্র দিয়ে অংশটা কেটে দিই, তাহলে এটা কি সময়টা, এই অংশটা কাইটা আমরা এটা কি করতে পারি, সমান করে ফেলতে পারি। এই আয়তক্ষেত্র, ঠিক না, তিনটা ভাগে বিভক্ত হচ্ছে। দেখো তাহলে আমরা যদি এই বেলনের এই অংশটাকে, এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থটাকে যদি আমরা আর ধরি, আর হলে কি, এখন যে বৃত্ত উৎপন্ন হচ্ছে সেই বৃত্তটা আবার এটা কি ব্যাসার্ধ হয়ে গেল। আর এটা হলো, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে এখানে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক না, পাই আর স্কয়ার। আর এই এটা ক্ষেত্রফল কত হচ্ছে, পাই আর স্কয়ার। ওকে, এখন দেখো যে অংশটা, এটা ঠিক না, এখন এই মাঝের অংশটা কি, মাঝের অংশটা কি একটা কি হলো, এটা একটা আয়তক্ষেত্র হলো। তাহলে আয়তক্ষেত্রের দেখো এই যে এটা হলো আমাদের উচ্চতা এস, ঠিক আছে, এটা কি উচ্চতা, এটা এস, ঠিক আছে। আর এইটুকুর দৈর্ঘ্য কত, এটুকু হলো 2 পাই আর, ঠিক আছে না? কিভাবে, কারণ এই বৃত্তের পরিধি, এই যে এটা টোটাল সম্পূর্ণটা বৃত্তের পরিধি কত, এখান থেকে বৃত্তের পরিধি হলো 2 পাই আর, এই পরিধিটাই তো আমাদের এই আয়তক্ষেত্র পরিণত হয়েছে। পরিধিটা আমরা যখন কেটে ফেলি তখন এটা সোজা হয়ে গেছে, তখন এটা হলো পরিধি। তাহলে ক্ষেত্রফলটা কি হয়েছে, এটার ক্ষেত্রফলটা কি হবে, এটা ক্ষেত্রফলটা হবে 2 পাই আর ইনটু এস, তার মানে ক্ষেত্রফল হবে 2 পাই আর আর এস, মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এটা যেমন দৈর্ঘ্য 2 পাই আর, প্রস্থ কত এস, তো 2 পাই আর এইচ। এ হলো আমাদের কি বেলনের
যদি বলে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে সেটা হলো 2πr/h, ঠিক না? আর যদি বলে সম্পূর্ণ বেলনের ক্ষেত্রফল কত, তাহলে আমরা কি করতে পারি, বেলনের সমগ্র তলের বেলনের ক্ষেত্রফল। এবার আমরা একটু বের করি বেলনের কি ক্ষেত্রফল। তাহলে এখানে তিনটা ক্ষেত্রফল আছে, এই উপরের এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল আর মাঝের অংশের ক্ষেত্রফল, এই যেটা। তাহলে এখানে আমার ক্ষেত্রফলটা তিনটাকে একসাথে যোগ হয়ে যাবে, πr² প্লাস πr² প্লাস এই ক্ষেত্রফলটা তো 2πr/h, 2πr/h। তাহলে একসাথে এখানে কত হচ্ছে, এই যে 2πr² 2πr² প্লাস 2πr/h। এখন দেখো এখান থেকে 2πr কমন নেই, 2πr কমন নিলে কি থাকে, r প্লাস h। এ হলো আমাদের কি বেলনের ক্ষেত্রফল। এটা এককটা হবে বর্গ একক। ওকে, বর্গ একক। তাহলে আমরা বুঝলাম কি পাইলাম এখান থেকে, বেলনের ভূমির ক্ষেত্রফল পেলাম, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম, আর সমগ্র বেলনের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা কি বেলনের আয়তন, তাহলে কি বলবো, বেলনের আয়তনটা কি হবে, আয়তন জি, তাহলে বেলনের আয়তনটা কি হচ্ছে, বেলনের আয়তন হলো ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত, πr², আর উচ্চতা কত, s। এটা ঘন একক, কি ঘন একক। তাহলে আমরা এই বেলনের কি পেয়ে গেলাম, সূত্রগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা কি সমাধান করব। ওকে, সমস্যার সমাধান করব। এখান তাহলে বেলনের আমরা কয়েকটা পার্ট কি পেলাম, ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তারপরে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা পাইলাম বেলনের ক্ষেত্রফল 2πr × r প্লাস s। আরেকটা পেলাম কি বেলনের আয়তন। এই পাঁচটা এখানে চারটা ফর্মুলা আমরা পেলাম। এগুলা দিয়ে আমরা কি করব, এখন সমস্যা সমাধান করব। আমরা চলে যাই, তোমাদের বইয়ে উদাহরণ 30 আছে, এটা তোমরা করবা। আমি অনুশীলনীতে চলে যাচ্ছি। অনুশীলনীতে আজকে কিন্তু আমাদের এই পার্টটা শেষ করব, আল্লাহ যদি বাঁচা তা আমরা শেষ করব আজকে এই পার্টটা। এবার আমরা চলে যাই সরাসরি 14 নাম্বার, মেন বইয়ের 14 এবং 15 নাম্বারে চলে যাই। ঠিক আছে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা বা সম্মানিত ভিউয়ার, আপনারা আমার সাথে পরে যারা যুক্ত হয়েছেন, লাইভ শেষে আমার পুনরায় ক্লাসটি প্রথম থেকে টেনে দেখতে পারবা। শিক্ষার্থীরা সাধারণত পুরো ক্লাসটি না দেখলে বুঝে যায় না ব্যাপারটা। আমরা এখন সমাধান করতেছি 14 নম্বর সমাধান 16.4 এর। বলা আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলগুলো এখানে শুধু বক্রপৃষ্ঠ বলা না, তো কি বলা আছে, পৃষ্ঠ কিন্তু উপরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল। হ্যাঁ, আর যদি শুধু বলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আমরা শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। আমরা চারটা ফর্মুলা জেনেছি, সেটা দিয়ে করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী ছোট্ট একটা বেলন যদি আমরা অঙ্কন করি, তাহলে সেটা দেখো কি হয়। ছোট্ট একটা বেলন যদি আমরা অঙ্কন করি, এরকম একটা বেলন অঙ্কন করলে সেটা বলা আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তার উচ্চতাটা কত, আমার 12 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটা হলো 12 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি আছে, তাহলে এই ভূমির ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার, এই দেওয়া আছে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করা। তাই আমরা লিখি, দেওয়া আছে বেলনের ভূমির ব্যাসার্ধ
r ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আচ্ছা এখানে দেওয়া আছে ঠিক না, সংক্ষেপে লিখে দে আছে। আর বেলনের কি বলবো, বেলনের উচ্চতা, উচ্চতা h ইকুয়াল, উচ্চতাটা সাধারণত h দ্বারা প্রকাশ করি কত, 12 সেন্টিমিটার। ওকে, এই আমাদের তথ্য দেওয়া আছে। চেয়েছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কি জানা আছে আমাদের, বলতো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি, অবশ্যই পারবা। সুতরাং বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 2 পাই r ইন্টু r প্লাস h, এত বর্গ একক। ওকে, এখন আমরা মানগুলো বসিয়ে দিই। 2 পাই r, পাই মান কত, পাই একটা ধ্রুব সংখ্যা, ওটা আমরা জানি 3.1416, এ হলো পায়ের মান ঠিক না। তাহলে 3.1416, 4 ঘর নিলে বা 3.14 নিলে হয়। আর কত হলো, আর হলো 5। এবার 5 প্লাস এস কত, 12, এত বর্গ সেন্টিমিটার। একেবারে ছোট অঙ্ক, আবার এই সমস্যার সমাধান করবেন যা আছে 2 ইন্টু 3.1416 ইন্টু কত 5 ইন্টু 12 আর 5 কত যোগ করলে 17 হয়। তো এত বর্গ সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেটর রেডি তোমার কাছে, অবশ্যই ক্যালকুলেটর আছে, ঠিক আছে। আমরা একটু দেখি কত হয়। 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 17, ঠিক আছে। তাহলে 534.07, তাহলে কত হলো 534.07, এত কি বর্গ সেন্টিমিটার। ওকে, ঠিকই বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতল মানে আমাদের এখানে গোলীয় পৃষ্ঠ আছে 2টা আর বক্র পৃষ্ঠ আছে 1টা, বৃত্তের আছে এই উপরেরটা আর নিচেটা। আবারও বলি, যেমন বেলনের এটা বেলন পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে এই গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রফল, আবার এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এই 3টা পৃষ্ঠের ক্ষেত্রফল একসাথে যোগ করলে এটা সেই সূত্রটা হয় 2 পাই r ইন্টু r প্লাস h। এটা হলো বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর যদি শুধু বলতো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2 পাই r h হতো, ঠিক না। ওকে, আর কি চেয়েছে, আচ্ছা বেলন আয়তন চেয়েছে। সুতরাং বেলনের আয়তন, আয়তন কত হবে, আয়তনের সূত্র এই মাত্র দেখলাম পাই কি r স্কয়ার h, এই মাত্র আমরা কি এটা সলিউশন করলাম বেলনের আয়তন। তাহলে এটা কি করব, এখানে এককটা কি, আয়তনের একক ঘন একক, ঠিক আছে, মনে আছে না, ঘন একক। এবার মান বসিয়ে দিই 3.1416, আর কত 5 স্কয়ার, আর h কত 12। তাহলে আমরা ক্যালকুলেটর দিই, সায়েন্টিফিক ক্যালকুলেটর সরাসরি করে দিতে পারবো, নরমাল ক্যালকুলেটর 5 5 5 25 সেটা গুণ করে সেভাবে করতে পারো। তাহলে এখানে 3.16 ইন্টু 5 স্কয়ার মানে 25 আমরা একবার লিখতে পারি 25, তারপরে ইন্টু আছে 12, 94248। হ্যাঁ, তাহলে কত হলো 942.48, এত ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো কিন্তু আমাদের জানতে হবে। বেসিক জিনিসগুলো আমাদের না জানলে আমরা কি গণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান করতে
কষ্ট হয়ে যাবে। তো আমরা এই জিনিসগুলো জানতে হবে। এবার আমরা 15 নম্বর সমস্যাটা সমাধান করি। এটা একটা ইম্পর্টেন্ট সমস্যা, দ্রুত সেটা করব। আমাদের সময় কম আছে, হাতে 5 মিনিট সময় আছে, খুব তাড়াতাড়ি দ্রুত করব সেটা। 15 নম্বর কি বলা আছে দেখো তো। বলা আছে একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, আয়তন 150 ঘন সেন্টিমিটার। ব্যালনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ কত? একটা দেখো, একটা ব্যালনের কি দেওয়া আছে, তাহলে আমার দেওয়া আছে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল, আর দেওয়া আছে আয়তন। তো আমরা এবার দেখো এখানে ব্যালনের উচ্চতা এবং ব্যাসার্ধ কিন্তু স্পষ্ট কিছু দেওয়া নেই, কিন্তু ব্যালনের টোটাল আয়তনটা দেওয়া আছে, টোটাল বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। আমরা ধরে নেই 15 ধরি ব্যালনের ব্যাসার্ধ আর এবং উচ্চতা 8 সেন্টিমিটার। ওকে, উচ্চতাটা ধরে নিলাম। তাহলে আমরা সূত্র প্রথমে ব্যালনের বক্রতলে, সুতরাং ব্যালনে এই যে যা যে ধরলাম আর আর এস ধরলাম, এবার ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের বা বক্রপৃষ্ঠের এক কথা কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ কি বর্গ সেন্টিমিটার। তাহলে ব্যালনের এবার আয়তন বের করি। আয়তন কত হবে? এই মাত্র দেখলাম পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার, যেটা আমরা এককগুলো ধরে বলছি সেন্টিমিটারে, ঠিক আছে, আর আমাদের একক দেওয়া আছে বর্গ সেন্টিমিটার। ওকে, এবার আমরা আসি প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমাদের দুইটা তথ্য দেওয়া আছে, একটা ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন। তার মানে এই বক্রতলের ক্ষেত্রফল পাইলাম 2 পাই আর এইচ, তাহলে এখানে 2 পাই আর এইচ সমান সমান কত? হ্যাঁ 100, এটা দিলাম 1 নং সমীকরণ। আবার আরেকটা কি আছে, আয়তন দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার, তাহলে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু কত? 150, এটা দিলাম কত? 2 নং। ওকে, এবার আমরা কি করি দেখো, এখান থেকে 1 2 থেকে কিন্তু আমরা আর আর এস এর মানটা বের করতে পারি, সাধারণ যে ক্যালকুলেশন করছি প্রয়োগ করি সেখান থেকে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি করব, দেখো আর এর মান বের করলে এটা আমরা যদি 2 নং কে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে এটা দেখো প্রথমে কি করি, 2 নং ভাগ কি 1 নং। ওকে, তাহলে এখানে ভাগ করো, পাই আর স্কয়ার এইচ নিচে 2 পাই আর এইচ ইকুয়াল টু 150 ভাগ 100। এখন দেখো এই পাই পাই কাটা যাচ্ছে, এস এস কাটা যাচ্ছে, আর কিন্তু একটা একটা কাটা গিয়ে একটা আর থাকতেছে, ঠিক না? তো এখানে থাকতেছে কি r/2, তাহলে এখানে r সমান সমান 2টা উপরে গেল গিয়া, তাহলে কত হবে 150 ইন্টু 2 নিচে হবে কত 100, ঠিক না? তাহলে এখানে আমাদের কি হলো দেখো, এখানে 2 দ্বারা এটা কাটলে 50 আর 50 দ্বারা কাটলে 3 50 100, তাহলে r ইকুয়াল টু কত 3। আমরা কাটাকাটি করে বের করলাম, আর 3 সেন্টিমিটার পেয়ে গেলাম, ঠিক না? এবার কি করব, আমরা বের করব কার h এর মান। তাহলে 1 নং থেকে আমরা কি করতে পারি, r এর মানটা এখানে বসা দিলে h এর মানটা পেয়ে যাব 2 পাই r ইকুয়াল টু কত 2 পাই r h 100। তাহলে এখানে আমরা 2 আর এর মান বসাবো, ঠিক না? তাহলে 2 পাই ইনটু 3 আছে, হ্যাঁ 3 আর এসে h ইকুয়াল টু 100। আমাদের বের করতে হবে কি h এর মানটা। তাহলে এখানে এই যে 2 পাই এগুলো সব চলে যাবে, ওই পাশে চলে যাবে, ঠিক না? ইনটু দিলাম, ইনটু না দিলেও চলে, তারপর আমরা এটা দিয়ে দিই, ইনটু দিয়ে দিই, 2 পাই আর হচ্ছে কি h। তাহলে এখান থেকে h বার করতে 2 পাই আর 2 আর 6 পাই হয়ে যায়, ঠিক না? তাহলে এখান থেকে h সমান সমান কত হবে, উপরে হবে 100, নিচে হবে 2 আর এসে 3h, ঠিক না? 2 ইনটু 2 পাই আর এসে 3। আচ্ছা, তাহলে এখানে আবারও কাটতে পারি 50 আর পায়ের মান বসিয়ে দিই। এবার এখানে একটু কাজ করি আমরা, বা
50/3 3 দিয়া ভাগ করে দিই ক্যালকুলেটর দিয়ে, কত হয়? উপরে 50/3 আচ্ছা 3 আগে গুণ করে দিই, 3 into 3.1416 9.42 হয়। হ্যাঁ, নিচে 9.42 আর এটা কি বা h ইকুয়াল, সুতরাং h ইকুয়াল কত? 50 ভাগ আনসার। হ্যাঁ, তাহলে 5.30 ওকে। তা আমরা পেয়ে গেলাম এস এর মানও পেয়ে গেলাম, কি আর এর মানও পেয়ে গেলাম। তার মানে আমরা বলবো কি বেলনের আমাদের চেয়েছি কি বেলনের ব্যাসার্ধ আর বেলনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ। সুতরাং এখানে লাস্ট লিখে দিব কি বেলনের কি উচ্চতা কত? ওই যে 5.30 সেন্টিমিটার আর বেলনের ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার। ওকে, দেখো আমাদের ক্যালকুলেটর কোনো সমস্যা আসেনি। ক্যালকুলেশন 15 নম্বর। হ্যাঁ, তাহলে আমাদের ঠিক আছে, ক্যালকুলেশন কোনো সমস্যা নেই। আমরা বুঝতে পারলাম কি হয়েছে। আমাদের একেবারেই সহজ পার্টটা, যদি আমরা বেলনের কি ক্ষেত্রফলের সূত্রগুলো জানি। বেলনের কয়টা ক্ষেত্রফল পাইলাম? ভূমির ক্ষেত্রফল, আর হচ্ছে কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর একটা পাইছি বেলনের আয়তন। এই 4টা ফর্মুলা ছোট ছোট আমাদের বেলন দেখলে আমাদের মনে হয়, চিত্র আঁকলে তোমার এটা মনে চলে আসবে, ঠিক না? বেলনের আকৃতিটা যেভাবে আমরা দেখাইলাম ক্লাসের শুরুতে। তো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। এর মাধ্যমে আমরা মূলত মেন বইয়ের অঙ্কগুলো শেষ হলো। এখন আমরা কিছু সৃজনশীল অঙ্ক করব এই পরিমিতির পরের পার্টে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।